এমএসআই পৃথিবীর হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডগুলোর মধ্যে বড়সড়, অনেক পপুলার, অনেক নাম করা এবং অনেক হাই এন্ড প্রোডাক্ট তারা বানায়। কিন্তু এই মুহূর্তে বাজারে এমন কোন সেগমেন্টের মনিটর নাই, সে প্রফেশনাল বলেন, গেমিং বলেন, প্রোডাক্টিভিটি বলেন, 10,000 টাকা বলেন, লাখ টাকা বলেন, লাখের উপরে ওলেড মনিটর বলেন, সব জায়গায় সবার পিছনে এমএসআই একটা আঙ্গুল দিয়ে বসে আছে। গত বছর এমএসআই একটা 100 হার্জের মনিটর লঞ্চ করছিল, যেটার দাম ছিল আপনার 10,000 টাকার নিচে, এবং 21 ইঞ্চিতে 100 হার্জ ওইটাই ফার্স্ট মনিটর, ভিএ প্যানেল, এবং ওইটা আসার পর বাজারে একটা টানাটানি, কামড়াকামড়ি, মারপিট তৈরি হয় এবং মনিটরগুলো নাই হয়ে যায়। তারপরে আবার তারা আনছে 100 হার্জ আইপিএস, এইখানেও তারা থামে নাই, এরপরে আবার 100 হার্জ আইপিএস আনছে, তারপরে 25,000 টাকা রেঞ্জের মধ্যে আপনার কি বলে যে 165 হার্জের আইপিএস মনিটর আনছে, আবার 40K রেঞ্জে আনছে, ওলেড আনছে। মানে ভাই ইয়ে সব কি হে, মানে সব বাজেটে কেন লাগবে? এখন আবার একটা মনিটর আনছে যেটার দাম হইতেছে আপনার 25,000 টাকার নিচে, এইটা আবার 100 হার্জ 27 ইঞ্চ। তাহলে 25,000 টাকায় এমএসআই দিয়ে আবার 165 হার্জের মনিটর আছে। তাহলে এইটা কাদের জন্য, এইটা কারা নেবে, এটা নিয়ে করবেটাই বাকি, এই নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমাদের কাছে হাজির এমএসআই এমপি প্রো 275, দাম হচ্ছে 23,500 টাকা। আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ, আপনাদের সাথে আছি আমি অনন্য জামান। এমএসআই প্রো এমপি 275P নিয়ে কথা বলার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড্রেস করা দরকার। কিছুদিন আগে আমাদের গ্রুপের মধ্যে এমপি 225 প্রো 21.5 ইঞ্চের আইপিএস 100 হার্জ মনিটরের ব্যাকলাইট ব্লিডিং নিয়ে বহুত গ্যাঞ্জাম, বহুত পোস্ট আমরা দেখতে পাই। দেখার পরে আমরাও একটু ভালোভাবে জিনিসটা পড়ার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। গ্রুপে কনজিউমারদের মধ্যে অনেকেই ব্লিড নিয়ে কথা বলেছেন, তাদের ইউনিটগুলো নাকি ব্লিড হচ্ছে, এবং আমাদের যে ইউনিটটা ছিল সেটার মধ্যেও ব্লিড ছিল, সেটা আমরা ছবিতে দেখিয়ে দিয়েছি। যারা যারা ব্লিড নিয়ে অত্যাধিক অত্যাচারের শিকার হচ্ছিলেন তারা অনেকেই পোস্ট করেছেন আমাদের গ্রুপে, এবং এমএসআই এর ওয়েবসাইট ঘাটতে ঘাটতে তাদের সাপোর্ট ফোরামের মধ্যে আমরা একটা আর্টিকেল পেয়ে গেলাম, যেখানে ব্লিড ভার্সেস গ্লো কি তফাৎ কি হতে পারে বা না পারে এই দিয়ে তারা একটা এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করেছে। এখন 10,000 টাকা বাজেট রেঞ্জে যেগুলো অ্যাডহেসিভ দিয়ে আর কি বলে বডিগুলো অ্যাটাচ করা হয়, মোস্টলি এজ এলইডি থাকে, এগুলাই আগের কনভেনশনাল ব্যাকলাইট যে এলইডি ছিল তার থেকে একটু বেশি ব্লিড দেখা যাচ্ছে, হুইচ ইজ নট কমপ্লিটলি আউট অফ দ্য ওয়ার্ল্ড। এটা হবেই, এজিলিটিতে একটু ঝামেলা বেশি আছে, আর বাজেট বাড়লে পরে ফ্রেমের কোয়ালিটি, হাউজিং অনেক ইমপ্রুভড হয়, তখন ব্লিড কমেই আসে। বাট কতটুকু ব্লিড অ্যাকসেপ্টেবল এবং এইটার মাত্রাটা ঠিক করবে কে? আমরা অনেক পোস্ট দেখেছি যাদের মধ্যে কেউ কেউ ব্লিড আর গ্লোকে গুলাই ফেলছেন। এইখানে আপনাদের ডিসাইড করার জন্য দুইটা ফ্যাক্টর সবসময় মাথায় রাখতে হবে। গ্লো হচ্ছে তাই যেটা যে কোনো বাইরের আউটসাইড লাইট সোর্স বা আপনার মনিটরের ভেতরের কোনো লাইট সোর্সকে মনিটরের উপরের যে গ্লাস আছে, প্যানেল আছে, এইখানে রিফ্লেক্ট করে একটা ডিফারেন্ট কালার দেখায়, বিশেষ করে ব্ল্যাক স্ক্রিন গুলায়, এইটাকে বলে গ্লো। কিন্তু গ্লো এর পজিশনটা আপনি যখনই তেরা বেঁকা হবেন তখনই দেখবেন এটা পজিশনটা শিফটিং করতেছে, দ্যাট ইজ গ্লো। আর ব্লিড হচ্ছে যখন আপনার লাইট প্যানেল আর বডির জোড়ার ফাঁকা থেকে লিক হয়ে সামনে চলে আসে, দ্যাট ইজ ব্লিড। এবং ব্লিডের জায়গা কখনোই পরিবর্তন হবে না, আপনি উপরে নিচে ডাইনে বামে যেটাই যান না কেন, ব্লিডটা ব্লিডের জায়গায় থাকবে। সো ব্লিড আর গ্লো আপনারা খুব কেয়ারফুলি দেখে নেবেন। আর এমএসআই কেন, পৃথিবীর যে কোনো কোম্পানির যে কোনো মডেলে যদি স্পেসিফিক ভাবে প্রচুর পরিমাণে ইস্যু আপনারা দেখতে পান, অবশ্যই আপনারা আমাদের গ্রুপগুলোতে চাইলে একটা থ্রেড ক্রিয়েট করতে পারেন এবং সেখানে আপনাদের পারচেজ রিসিপ্ট এবং গ্লোয়ের যে প্রমাণ রয়েছে সেগুলো পোস্ট করতে পারেন। যদি সেই সংখ্যাটা অস্বাভাবিকভাবে বেশি হয় তাহলে এইটা নিয়ে আমরা কন্টেন্ট করতে পারি, আমরা কথা বলতে পারি। কিন্তু এমনও আমরা অনেক সময় দেখেছি যে আপনারা পোস্ট দেন, আপনাদেরকে রিচ আউট করলে পরে খুঁজে পাওয়া যায় না, তখন আমাদের অবস্থা হয়ে যায় ঢাকনা ছাড়া কমোডের মতো। যাই হোক, আমরা চলে আসি এমপি 275P মনিটর নিয়ে। এইখানে বেসিক যে ফিচারগুলো আছে সেগুলো আগে আপনাকে মাথার মধ্যে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে আইপিএস প্যানেলের একটা মনিটর, 100 হার্জ এবং 27 ইঞ্চের ফর্ম ফ্যাক্টর আসতেছে 23,500 টাকায়। চলুন দেখি এই প্রাইস রেঞ্জে কি কি কম্পিটিশন বাজারে রয়েছে। ভালো কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এইটা আবার হাইট অ্যাডজাস্টেবল মনিটর, মানে আপনি যে কোনো দিকে তেরা বেঁকা করতে পারবেন আর কি। এইরকম অ্যাডজাস্টেবল ফিচার সহ মনিটর কিন্তু বাজারে খুব বেশি নাই এই প্রাইস রেঞ্জে। এমএসআই আছে মডার্ন এমডি 2412 PW 24 ইঞ্চ 25,900 টাকায়,
অ্যাসুসের আছে VA27 EQ SB 27 ইঞ্চ IPS 28,500 টাকা। এর মধ্যে অ্যাসুসেরটাই 27 ইঞ্চ ফর্ম ফ্যাক্টরে মেলে, বাট এইটার আবার রিফ্রেশ রেট হচ্ছে 75 হার্জ। তার মানে এই সেগমেন্টটা একটু ডিফারেন্ট। এটা টিপিক্যাল যে গেমিং সেগমেন্ট আছে হাই রিফ্রেশ রেট 144, 165 বা 180 হার্জ, ওই কম্পিটিশনের মধ্যে এই মনিটরগুলো বিলং করে না। এগুলো হচ্ছে মোস্টলি প্রফেশনাল বিজনেস সিরিজের, যারা একটু স্মুথ ব্রাউজিং ফিলিংস চান, একটু বিগার ডিসপ্লে চান, তাদের জন্য। অর্থাৎ এক্সাক্ট একটা ই স্পোর্টস লেভেলের মনিটর যেটা হাই রিফ্রেশ রেট, তার সাথে এটা কম্পিট করবে না। যাই হোক, চলুন এবার আনবক্সিং শুরু করা যাক। মনিটর আনবক্স করে শুরুতে থাকছে 2 পিন ইউরোপিয়ান পাওয়ার কর্ড, 3 পিন এশিয়ান পাওয়ার কর্ড, 2টা পাওয়ার কর্ড দেওয়া, দারুণ ব্যাপার। এনার্জি সেভিং স্টিকার, HDMI কেবল, ইউরোপিয়ান ইউনিয়ন রেগুলেটরি নোটিস পেপারস, 4খানা স্ক্রু, কুইক স্টার্ট গাইড, মনিটর স্ট্যান্ড, বেস প্লেট এবং আমাদের প্রতীক্ষিত মনিটর। অ্যাসেম্বল করতে আমাদের স্ক্রু ড্রাইভারের প্রয়োজন হবে। বক্সের সাথে আসা 4টা স্ক্রু দিয়ে স্ট্যান্ডটা মনিটরের সাথে কানেক্ট করতে হবে। তারপর বেস প্লেটের নিচে থাকা 2টা হুকের মাধ্যমে বেস প্লেটকে স্ট্যান্ডের সাথে কানেক্ট করলে আমাদের অ্যাসেম্বল কমপ্লিট। MSI এর এই মনিটর সম্পূর্ণ প্লাস্টিক মেড। মনিটরের উপরের দিকে বড় অক্ষরে লেখা রয়েছে MSI, যা দূর থেকে সহজেই চোখে পড়ে। নিচের দিকে একটা মোটা অংশ রয়েছে যা মনিটর সার্কিট বা PCB এরিয়া বলতে পারেন। তার ঠিক উপরেই রয়েছে ভেসা মাউন্ট হোল, যার মাপ হচ্ছে 100x100। চাইলে এই ভেসা মাউন্টের জায়গায় MSI এর বিজনেস সিরিজের মিনি পিসি গুলো অ্যাড করে নেওয়া যায় খুব ইজিলি। তাইলে এটা পুরাটা একটা অল ইন ওয়ান পিসির মতো কাজ করে। IO পোর্ট হিসেবে এই মনিটর রয়েছে প্রথমে একটা HDMI পোর্ট 1.4, একটা D-Sub VGA, একটা লাইন ইন এবং একটা 3.5 মিলিমিটারের হেডফোন আউটপুট জ্যাক। কোনো ডিসপ্লে পোর্ট নাই, বিকজ দিস ইজ নট এ টিপিক্যাল গেমিং মনিটর। মনিটরের বাম পাশে রয়েছে OSD কন্ট্রোল জয়স্টিক এবং এর মাঝেই রয়েছে মনিটর ইন্ডিকেটর লাইট এবং তার বিপরীত দিকে রয়েছে কেনসিংটন লক। হিডেন অবস্থায় থাকছে 2টা 2 ওয়াটের স্পিকার নিয়ে কথা হবে পরবর্তীতে। স্ট্যান্ডটি প্লাস্টিকের তৈরি, তবে স্ট্যান্ডের সাইড ফ্রেম প্রথম দেখাতে অ্যালুমিনিয়ামের মতো লাগে, তবে এটা আসলে প্লাস্টিক। কেবল ম্যানেজমেন্টের জন্য থাকছে স্ট্যান্ডের মাঝে বড়সড় হোল। বেস প্লেটটাও প্লাস্টিকের, যদিও পুরো মনিটরটি প্লাস্টিক দিয়ে তৈরি, তবে এটা বেশ মজবুত। স্ট্যান্ড সহ মনিটরটার ওজন হচ্ছে 5.28 কেজি। এবার আসা যাক সামনের দিকে, একটু ডিসপ্লের দিকে তাকানো যাক। মনিটরটার 3 দিক থেকেই হালকা বেজেল রয়েছে, একেবারে মিনিমাল বেজেল এটা বলা যাচ্ছে না। নিচের বেজেলের ঠিক মাঝখানে MSI এর চিরচেরা ব্র্যান্ডিং রয়েছে। MSI MP275P এর ডিসপ্লে হচ্ছে ফুল HD 100 হার্জ এবং WLED IPS প্যানেল। WLED হচ্ছে বেসিক্যালি ওই LCD লাইনআপেরই একটা সাব ভেরিয়েন্ট বলতে পারেন। এটা হচ্ছে হোয়াইট লাইট এমিটিং ডায়োড, মানে পেছন থেকে যে লাইটটা আসবে এটা হচ্ছে হোয়াইট লাইট। এতে ওভার দ্য টাইম প্যানেলের যে ব্রাইটনেস রয়েছে সেটা ইভেন থাকে, খুব একটা ড্রপ করে না। এর প্যানেল এন্টি গ্লেয়ার বা ম্যাট ফিনিশিং এর সাথে আসে। এই প্যানেল 16.7 মিলিয়ন মিনস 8 বিট প্যানেল বলা হলেও প্রকৃতপক্ষে এটা 6 বিট প্লাস FRC প্যানেল। এর পিক্সেল পিচ 0.311 ইন্টু 0.311 মিলিমিটার, পিক্সেল ডেন্সিটি 81। 27 ইঞ্চের মধ্যে 1080p হওয়ার কারণে এইটার শার্প অত বেশিও মনে হয় না এটার ইমেজ, বাট চলে আর কি, চলনসই বিজনেস সিরিজের বলতে পারেন, কাজকর্ম করবেন যারা তাদের জন্য। এই মনিটরটা ম্যাক্সিমাম 24 বিট কালার প্রডিউস করতে পারে। এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9, কন্ট্রাস্ট রেশিও 1000:1। মনিটরটি হরাইজন্টালি এবং ভার্টিক্যালি ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, টিপিক্যাল ব্রাইটনেস 300 নিটস বলা হচ্ছে। রেসপন্স টাইম হচ্ছে 1 ms MPRT অ্যান্ড 4 ms G2G। এডিশনাল ফিচারের কথা বলতে গেলে এখানে থাকছে ফ্লিকার ফ্রি, লো ব্লু লাইট, আইজ এরগো, IQ চেক, এইসব আর কি। আর অ্যাডজাস্টমেন্ট ফিচার বলতে সবই রয়েছে। টিল্ট -5 থেকে +20, সুইভেল -30 থেকে +30, পিভট -90 থেকে +90, হাইট 0 থেকে 120 মিলিমিটার পর্যন্ত। মানে আপনার আলাদাভাবে কোনো মনিটর মাউন্ট কেনার খুব একটা দরকার নাই। এইটা দিয়ে আপনি যে কোনো ওরিয়েন্টেশনে মনিটরটাকে সেট করতে পারবেন। বিশেষ করে যারা প্রোডাক্টিভিটি রিলেটেড কাজ টাজ করেন, একটা প্রাইমারি ভালো গেমিং মনিটর কাম প্রোডাক্টিভিটি মনিটর আছে, একটা সেকেন্ডারি বিজনেস সিরিজের মনিটর দরকার, বিশেষ করে তাদের জন্য এই ধরনের অ্যাডজাস্টেবিলিটি ফিচারগুলো বেশি কাজে আসে। MSI এর এই মনিটরের ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পশন 25 ওয়াট এবং এভারেজ পাওয়ার কনজাম্পশন হচ্ছে 21 ওয়াটের আশেপাশে। 2টা স্পিকারের কথা 2 ওয়াটের আগেই বলেছিলাম। এর পজিশন হচ্ছে হিডেন, অর্থাৎ ভিতরে, বাইরে থেকে দেখা যায় না। যতটুকু মনে হলো শুনে, স্পিকারের পজিশনটা ভেসার পেছনে। আর স্পিকারের কোয়ালিটি চলে, একা রুমে বসে থাকলে পরে আপনি মনিটরে কি চলতেছে এটা শুনতে পারবেন, বাট এইটা আসলে এনজয়েবল এক্সপেরিয়েন্স বলা যাচ্ছে না। আপনার যদি কোনো কারণে হেডফোন বা অন্য কোনো স্পিকার না থাকে আপনি শুনতে পারবেন, এই আর কি। যদিও আমার মনিটর টিমের ছেলেপেলে বলতেছে যে নর্মালি যেসব কম দামি মনিটরের স্পিকার থাকে তার থেকে এটা শুনতে নাকি একটু ভালো শোনায়, তবে এটা সাবজেক্টিভ ব্যাপার। আমার কাছে এই মনিটরের স্পিকার কোনো কাজের কখনো মনে হয় নাই। যাই হোক, এবার OSD তে আসি। OSD একদম সাদামাটা ছিল, থাকছে না কোনো স্পেশাল ফিচার। শুরুতেই থাকবে প্রফেশনাল অপশনস, যেখানে থাকছে ডিফারেন্ট কালার প্রিসেট, রেসপন্স টাইম, MPRT, রিফ্রেশ রেট, অ্যালার্ম ক্লক, IQ চেক, স্ক্রিন অ্যাসিস্ট্যান্ট, স্ক্রিনের সাইজ এবং অ্যাডাপটিভ সিঙ্ক। OSD মেনুর নিচে থাকছে ইমেজ ইনপুট সোর্স, নেভি কি এবং সর্বশেষে থাকবে সেটিংস অন করলে থাকবে ল্যাঙ্গুয়েজ, ট্রান্সপারেন্সি, OSD টাইম আউট, পাওয়ার বাটন, ভলিউম এন্ড রিসেট অপশন। এরপরে কালার চেক।
অর্থাৎ কালার গামুট টেস্ট করবো আমাদের স্পাইডার 5 এলিট টুলটা দিয়ে, যেটা অনেক বৃদ্ধ এবং খুব সম্ভবত এটার জীবনের শেষ পর্যায়ের দিকে চলে আসছে। ডিফল্ট অবস্থায় এটা ইকো মোডে থাকে মনিটরটা। ইকো মোডে আমরা 99% sRGB, 79% Adobe RGB, 81% DCI P3 এবং 77% NTSC পেয়েছি, এবং এভারেজ ডেল্টাই এই ক্ষেত্রে ছিল 1.14। এই দামে এই রকমের কালার অ্যাকুরেসি কোয়াইট ইমপ্রেসিভ বলতে হবে। ইউজার মোডে ডেল্টা ই একটু বেড়ে যায়, 1.27 এ চলে আসে, তবে একটু ভাইব্রেন্ট পিকচার কোয়ালিটি দেখা যায়। যদি কন্টেন্ট কনজাম্পশন এবং গেমিং হয়ে থাকে আপনার প্রাইমারি টার্গেট, সেক্ষেত্রে হয়তো আপনি ইউজার মোডটা প্রেফার করলেও করতে পারেন। লাক্স মিটার দিয়ে আমরা এই মনিটরের ব্রাইটনেস টেস্ট করি, আশানুরূপ থেকে ভালোই রেজাল্ট পেয়েছি। অবশ্য অনেকে সমালোচনা করে থাকেন আমাদের লাক্স মিটারের ব্রাইটনেস একটু বেশি এসে থাকে, এখন আসলে এটা সব মনিটরই আসার কথা। আমাদের স্পেসিফিক টেস্টে আমরা 387 এর মতো অ্যাভারেজে পেয়েছি, যা ক্লেম থেকে প্রায় 29% বেশি, এবং চোখের দেখাও কিন্তু মনিটরটা মোটামুটি ব্রাইটই মনে হচ্ছিল। নর্মাল অ্যান্ড ফাস্ট মোডে রেখে আমরা গোস্টিং এ তেমন কোনো ডিফারেন্স নোটিস করতে পারি নাই, বাট এই মনিটরে গোস্টিং এবং ব্লারিনেস বেশ ভালোই নোটিসেবল। ফাস্টেস্ট মোডে রেখেও আরো বেশি গোস্টিং এবং ব্লারিনেস দেখা গিয়েছে, যা গেমিং এর জন্য আসলে চরণসই ঠেকায় পড়ে, বাট দিস ইজ নট এ গেমিং মনিটর, সো এটা বুঝলে লাভ নাই। তবে আপনাদের কাছে যদি রেসপন্স টাইম ম্যাটার করে তাইলে ফাস্টেস্ট মোডে রেখে গেম প্লে করতে পারেন। আদারওয়াইজ যদি গেমিং হয় আপনার প্রাইমারি ফোকাস, তাহলে এই মনিটরটা আসলে নেওয়ার কোনো পয়েন্ট নাই। এই বাজেটে আপনি মেলা গেমিং মনিটর পাবেন যেগুলো এটার থেকে ফার বেটার পারফর্ম করবে, ইভেন 180 থেকে 165 হার্জ রিফ্রেশ রেটে। কাজে এইটা গেমারদের জন্য ইজ নো গো। আমাদের ইউজার এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল, তা গেমিং হোক বা এডিটিং। আমরা এখানে গেম হিসেবে নিড ফর স্পিড, আনবাউন্ড, ভ্যালোরেন্ট, কল অফ ডিউটি, ওয়ারজোন এগুলো টুকটাক খেলে দেখেছি। মোটামুটি ডিসেন্ট গেমিং এক্সপিরিয়েন্স ছিল। গেমিং মনিটর নট এ গেমিং মনিটর, বাট খেলা যায় আর কি। আমাদের এডিটর রনি এই মনিটরটাকে সেকেন্ডারি মনিটর হিসেবে প্রায় 3-4 দিন ইউজ করে। এর কালার অ্যাকুরেসি, ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে তার তেমন কোনো কমপ্লেন ছিল না দাম বিবেচনায়। আমরা লো লাইট এনভায়রনমেন্টে গ্লো এবং ব্লিড দেখার চেষ্টা করি, কোনো ব্লিড এবং গ্লো এর দেখা এই মনিটরটাই কিন্তু আমরা পাই নাই। এই রেঞ্জে অবশ্য গ্লো এবং ব্লিড কমে আসবে স্বাভাবিক, কারণ দাম বাড়ছে, বডির কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে, সো একটু কম থাকবে এটাই এক্সপেক্টেড। তবে কিছু কিছু মনিটরে কম বেশি দেখা যায়। আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে, চলুন এক নজরে প্রোজ এবং কনস গুলো দেখে নেই। স্পিকারের কোয়ালিটি সবাই বলতেছে মোটামুটি ডিসেন্ট, সব ধরনের অ্যাডজাস্টমেন্ট ফিচার অ্যাভেলেবেল ছিল, যে কারণে সেকেন্ডারি মনিটর হিসেবে আরামসে ব্যবহার করা যায়, কোনো এক্সটার্নাল মাউন্ট লাগে না। ফ্লিকার ফ্রি এবং 4ms GTG থাকায় গেমিং এর সময় কিছুটা ইমপ্রুভমেন্ট পাবেন, যদি এটা গেমিং মনিটর না। এমএসআই যেহেতু এখানে আই কেয়ার টেকনোলজি ইমপ্লিমেন্ট করেছে, সো লং টাইম স্ক্রিন ইউসেজে একটু মাথা ব্যথা কম হইলেও হইতে পারে, চোখের সমস্যা একটু কম হইলেও হইতে পারে। কনসের কথা যদি বলি, মনিটর স্ট্যান্ড বেস প্লেট সম্পূর্ণ প্লাস্টিক, কিছুটা চিপ ফিল কারো কারো হলেও হতে পারে, তবে যথেষ্ট স্টার্ডি সেটাও বলতে হবে। যথেষ্ট শক্তপোক্ত পড়ে যাবে এমনটা মনে হয় না, বাট স্টিল প্লাস্টিক। দাম তুলনামূলক একটু কারো কারো কাছে বেশি মনে হইতে পারে, আমার কাছে এই ধরনের একটা মনিটর 20-22 হলে পরেই বেস্ট মনে হয়। ইন্ডিকেটর লাইট মনিটরের পেছনে হয়, মনিটরের স্ট্যাটাস বুঝতে কিছুটা প্রবলেম হইতে পারে। এই দামে ইন্ডিকেটর লাইট পেছনে ইমপ্লিমেন্ট করা হয়েছে, জিনিসটা কিছুটা অযৌক্তিক। এখন আসলে ইন্ডিকেটর লাইটগুলো সামনে থাকলেই বেটার। পোর্টসের সংখ্যা কম ছিল, একটা ডিপি পোর্ট দিতেই পারতো, আর HDMI 2টা দিলেও তেমন কোনো ক্ষতি হতো বলে মনে হয় না। এখন কথা হচ্ছে মনিটরটা কাদের জন্য? যারা 20-25 হাজার টাকা খরচ করবেন, 27 ইঞ্চির মনিটর কিনবেন এবং যাদের 1080p রেজুলেশনে পোষায় যায়, তাদের জন্য এই মনিটরটা। যারা প্রোডাক্টিভ কাজকর্ম করেন, এই টাইপের কাজ, গেমিং, যদি গেমিং হয় আপনার মেইন প্রায়োরিটি, দেন দিস ইজ নট ফর ইউ। আপনি 165-185 হার্জের মনিটর পাবেন এই প্রাইস রেঞ্জে, হয়তো সাইজ একটু ছোট হবে, বাট ওই যে বললাম, যারা প্রোডাক্টিভ কাজকর্ম করেন বা অফিসের কাজকর্ম করেন, মোটামুটি ডিসেন্ট কালার কোয়ালিটি দরকার, তাদের জন্য এই মনিটরটা একটা ভালো সলিউশন হইতে পারে, এবং একটা বিগার স্ক্রিনে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে বা নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।